ওয়েলকাম সবাইকে আস্ক মি এ ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি হোয়াটসঅ্যাপ থেকে। হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস টেক্সটের থ্রুতে যা বলা হয়েছে সেই কথাগুলোকে সামারি করে আপনাদের সাথে শেয়ার করছি, এবং এই ভিডিওর শেষে আমি সম্পূর্ণ ভয়েস ক্লিপটি অ্যাড করে দিব। আপনি সেখান থেকেও শুনে বুঝতে পারবেন তিনি আসলে কি বলতে চেয়েছেন। তার কথাগুলো এমন ছিল, তিনি ইংরেজি শেখার জন্য কোনো একজন টিচারের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন এবং সেখানে কোনো একটা মেয়েকে তার ভালো লাগে এবং সেই মেয়ের প্রতি তার একটা ভালো লাগা কাজ করে, ভালোবাসা কাজ করে। মেয়েটির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার পাশাপাশি তিনি চাচ্ছিলেন, তার যে মোটিভটা ছিল, মেয়েটিকে তিনি বিয়ে করতে চান। কারণ তিনি জানিয়েছেন তার প্রচণ্ড মাস্টারবেশন হচ্ছে এবং তিনি মনে করেন ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই যে এতবার তিনি মাস্টারবেট করছেন, দ্যাটস ইন্ডিকেট তার বায়োলজিক্যাল ক্লক তাকে নক করছে যে তার এখন বিয়ে করা দরকার। তিনি তার ফ্যামিলিকে ইনফর্ম করেন যে তিনি একটা মেয়েকে পছন্দ করেন এবং তার ফ্যামিলি কোনোভাবে এগ্রি করেন না। তিনি প্রায় 3 বছর চেষ্টা করেছেন মেয়েটির সাথে পারিবারিকভাবে সম্পর্ক বিল্ড আপ করার জন্য। মেয়েটির মামার সাথে কথা বলার চেষ্টা করেছেন বা যিনি গার্ডিয়ান আছেন তার সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু ছেলেটার ফ্যামিলি কোনোভাবে এগ্রি করছে না। তাদের পয়েন্ট অফ ভিউ, মানে ছেলেটার ফ্যামিলি পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে তুমি তো এখন ইনকাম করো না, তোমার বয়স কত হয়েছে, তুমি এখন কেন বিয়ে করতে যাচ্ছ। মেয়েটার কিছু স্টেটমেন্ট এমন ছিল যে তুমি যদি ফ্যামিলিকে কনভিন্স করতে পারো আমি তোমাকে বিয়ে করবো, আদারওয়াইজ আমি তোমাকে চিনি না বা তোমার সাথে কোনো সম্পর্ক নেই। এবং এই মেয়েটা কোনো একটা নির্দিষ্ট সময় পর একটা ব্যাংকার ছেলেকে বিয়ে করে। যিনি প্রশ্ন করেছেন তিনি ফাইন্ড আউট করতে পেরেছেন যে এই ব্যাংকার ছেলেটা সামহাও পরকীয়া করছে, হয়তো কোনো একটা মেয়ের সাথে যোগাযোগ করছে, টেক্সটিং করছে। এটা তার সন্দেহ বা তিনি জানতে পেরেছেন সামহাও। তার ওভারঅল ভয়েস টেক্সটে কয়েকটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল তিনি এই মেয়েটিকে ভুলে থাকতে চান, বিকজ তিনি অবসেসড হয়ে আছেন। তিনি চাচ্ছেন যে তিনি এই জায়গা থেকে বের হয়ে আসবেন এবং তার কাছে মনে হয় কোনো একটা পুরুষ মানুষ যদি কাউকে ভালোবাসে সেখান থেকে তার মনকে তিনি সরাতে পারেন না, তিনি ওই জায়গাটা আটকে আছেন, মানে স্টাক হয়ে আছেন। সেকেন্ড একটা পোর্শন ছিল যে তার ফ্যামিলি তাকে বলেছে তুমি মরে গেলেই ভালো হয়, তার বাবাও তাকে এমন কথা বলেছেন এবং তিনি কয়েকবার অ্যাটেম্প নিয়েছেন, মেডিসিন খেয়ে তিনি চেষ্টা করেছেন, তিনি হসপিটালাইজ হয়েছেন। তার কাছে জীবনে কোনো মূল্য নেই। তিনি আসলে ইনডিরেক্টলি হেল্প চাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম তিনি মনে করছেন আমি তাকে কোনো একটা মেডিসিনের কথা বলবো যেটা খেলে তিনি আসলে তার লাইফের দি এন্ড করতে পারবেন। এমন একটা সিচুয়েশনে তিনি আসলে কি করতে পারেন, বা আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন আপনার আসলে কি করণীয় আছে, আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমে যে পয়েন্টটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো যে আপনি যে মেয়েটিকে ভালোবাসেন এবং তার বিয়ে হয়ে গেছে, তাকে ভুলতে চাচ্ছেন, আবার অ্যাট দ্য সেম টাইম আপনি তার হাজবেন্ড পরকীয়া করছেন কিনা এটাও যাচাই বাছাই করতে চান। কথাগুলো খুবই বিপরীতমুখী। কিরকম? আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে তাকে ভালো থাকতে দেওয়া উচিত, যে তিনি যে কোনোভাবে হোক সেটা ভালো থাকুক। ভালোবাসাকে যদি আমরা কয়েকটা স্টেজে ভাগ করি, এর মধ্যে লাস্ট স্টেজ হচ্ছে আনকন্ডিশনাল লাভ, যেই ভালোবাসার জন্য আমরা কোনো কিছু এক্সপেক্ট করি না, জাস্ট দিতে চাই। আপনি যদি তাকে ট্রুলি ভালোবাসেন, দেন তার যেভাবে ভালো হয়, তিনি যেহেতু বিয়ে করেছেন সেখানে যাতে তিনি সুখে থাকতে পারেন, এটা জানতে পারাটা আপনার জন্য সবচেয়ে ওয়াইজ, যে তিনি ভালো আছেন। আবার আপনি যদি তাকে ভুলতে চান তাহলে তার বিষয়ে কোনো কিছু না জানাটাই আপনার জন্য ওয়াইজ। যদি তাকে ভুলতে চান তিনি ভালো আছেন না খারাপ আছেন এটা নিয়ে চিন্তা করলেই আপনার মধ্যে অবসেশন ক্রিয়েট হবে। আপনি আবার একটা লুপের মধ্যে আটকে যাবেন, আমি তাকে পেলাম না, সে অন্য একটা ছেলেকে বিয়ে করেছে, ছেলেটা ব্যাংকার, ছেলেটা পরকীয়া করছে, এরকম একটা লুপের মধ্যে আটকে যাবেন, যেটা আপনার জন্য খুবই পেইনফুল হবে। এবং আপনি সেটা জানিয়েছেন যে এটা আপনার জন্য কতটা পেইনফুল। আপনি 3টা বছর ধরে একটা মানুষের জন্য চেষ্টা করেছেন। আপনি এমনটা বলেছেন ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে, যেহেতু আপনি মাস্টারবেট করছেন বা আপনার বায়োলজিক্যাল আর্জেস কাজ করছে এই জন্য আপনার বিয়ে করা উচিত। এখন বিয়ে করার জন্য আপনাকে তো সার্টেন অ্যামাউন্টে আর্নিং করতে হবে। আপনি কি আদৌ সেই আর্নিংটা শুরু করেছেন কিনা বা আসলে করছেন কিনা? আপনি যদি আর্নিং না শুরু করে থাকেন দেন অবভিয়াসলি আগে আর্নিংটা শুরু করা উচিত। বিয়ে মানে শুধুমাত্র সেক্স করা না, বিয়ে মানে হচ্ছে ভোগ করা না, বিয়ে মানে হচ্ছে আপনার কাছে একটা রেসপন্সিবিলিটিস, আপনার কাছে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে। আপনি কি সেই দায়িত্ব নেওয়ার জন্য কেপেবল কিনা? আপনার বায়োলজিক্যাল ক্লক নক করছে, আই এগ্রি উইথ ইউ, কিন্তু আপনি কি ওই মানুষটার দায়িত্ব নেওয়ার জন্য কেপেবল কিনা? আপনি কি নিজের দায়িত্ব নেওয়ার জন্য কেপেবল কিনা? আপনি যেটা বলছিলেন যে আপনার ফ্যামিলি বলছে মরে গেলেই ভালো হয়, দেখেন, আপনি যখন মারা যাবেন বা আমি যখন মারা যাবো বা আমরা যখন সবাই মারা যাবো আমাদের লাইফে সবগুলো প্রবলেম সার্টেনলি জিরো হয়ে যাবে, কোনো প্রবলেমের ভ্যালু থাকবে না। আপনি এক্সিস্ট করছেন বিধায় আপনার লাইফে প্রবলেমগুলো এক্সিস্ট করছে। তো
আপনি আপনার প্রবলেমগুলো সলভ করার জন্য কি টেকনিক এপ্লাই করছেন? আপনার বাবা-মা বলছে বা আপনার ফ্যামিলি বলছে, "তুমি আর্ন করো না, তোমার বয়স কত হয়েছে?" কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কথাগুলো ফিল করতেও খারাপ লাগতে পারে। বাট কথাগুলো তো সত্য যে আপনি কি আর্ন আদৌ করছেন কিনা। যদি আর্ন না করে থাকেন, দেন আপনি ফোকাসটা আগে এই জায়গাটায় করেন যে আপনি আর্নিং করছেন কিনা। লিমিটেড আর্ন করেন, অল্প আর্ন করেন, বাট আর্নিংটা শুরু করেন। আপনি যখন আর্নিং শুরু করবেন, আপনার জন্য ইজি হবে দায়িত্ব গ্রহণ করা। আপনি যদি আর্নিং না করেন, আপনি দায়িত্ব গ্রহণ করলেও সেটাকে কন্টিনিউ করতে পারবেন না। কিভাবে কন্টিনিউ করবেন সেটা হয়তো আপনার জানা নেই। অনেকে এই স্টেটমেন্টে নিয়ে আসে, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাদেরকেই হেল্প করবেন যারা আসলে নিজেরা চেষ্টা করে। আপনি যদি চেষ্টা না করেন তাহলে আল্লাহ আপনাকে কি কারণে হেল্প করবে একটু ভেবে দেখবেন। আপনি উল্লেখ করেছেন আপনার বয়স অ্যারাউন্ড 29 বছর এবং আপনি আশা করছেন যে আমি আপনাকে এই জায়গাটা হেল্প করব যাতে আপনি এই কষ্ট থেকে বের হতে পারেন বা নিজেকে মুক্ত করতে পারেন। দেখেন আপনাকে বা আমাকে আমাদের সবাইকে একটা সময় কিন্তু এই পৃথিবীর জগতের চ্যাপ্টার শেষ করতেই হবে, এই জার্নিটা শেষ করতেই হবে, সেটা আজকে হোক বা কালকে হোক। কিন্তু আপনি যে জার্নিটা এখন লিড করছেন, আপনি যে জার্নিটা মধ্যে আছেন, এই জার্নির পথে অনেক প্রবলেম আসবে। সেই প্রবলেমগুলো সলভ করার টেকনিকসগুলো আপনাকে জানতেই হবে। আপনি যদি টেকনিকগুলো না জানেন আপনার জন্য প্রতিদিন খুব কষ্টকর হয়ে যাবে। আমি মনে করি আপনার জন্য এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট, আপনি আপনার লাইফে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার লাইফে গোলটা কি, পারপাসটা কি। আপনি যদি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন বা একটা ব্যক্তিকেন্দ্রিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, আপনি যে কোনো পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন না কেন, আপনার লাইফে পারপাসটা বোঝাটা ইম্পর্টেন্ট। আপনার লাইফে ইম্পর্টেন্ট মানুষগুলো কারা কারা এটা জানাটা ইম্পর্টেন্ট। আমি আপনাকে রেকমেন্ড করব আমার এই ভিডিওটা দেখার জন্য। আপনি এই ভিডিওটা কাইন্ডলি সম্পূর্ণ দেখবেন অ্যান্ড তারপর একটু নিজের সাথে নিজে অ্যানালাইসিস করবেন, সেলফ টক করবেন যে আপনি আসলে কি করতে চান, আপনি কাকে ভালোবাসেন, কে আপনার লাইফে ইম্পর্টেন্ট, আপনার লাইফে গোলটা কি, সবগুলো বিষয় নিয়ে একটু নিজের সাথে নিজে সেলফ অ্যানালাইসিস করবেন বা সেলফ টক করবেন। অ্যান্ড দেন তারপর যদি আপনার মনে হয় যে আপনি আসলে একটা জায়গায় স্টাক হয়ে আছেন, আপনার জন্য এনাফ না, ডেফিনেটলি একটা 5-10 মিনিটের ভিডিও আপনার লাইফে এতগুলো প্রবলেমকে সলভ করবে বা সর্ট আউট করবে আমি এমনটা আশা করি না। বাট তারপর যদি আপনার মনে হয় আপনার ইনসাইটের দরকার, আপনার প্রফেশনাল হেল্প দরকার, আপনি যে এলাকাতে আছেন সেই এলাকার যে কোনো প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে কথা বলেন, তাদের সাথে সেশনে বসেন, কথা বলেন এবং আপনার ভেতরে যে কষ্টগুলো আছে সেগুলোকে ভেন্টিলেট করার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম। ফেসবুকে ইনবক্সে আপনি বলছিলেন, মানে আমি আমার সমস্যাটা তুলে ধরছিলাম। লিখছিলাম, আপনার ইনবক্স করছিলাম। বাট আপনি বলছিলেন যে আপনার মানে ভয়েস ক্লিপ পাঠাইতে। বাট ফেসবুকে ইনবক্সে আসলে ভয়েস ক্লিপ পাঠানোর কোনো অপশন খুঁজে পাই নাই। সেইজন্য যেহেতু আপনার মানে ফেসবুক প্রোফাইলে নাম্বার দেয়া আছে, WhatsApp নাম্বার। সেজন্য আরকি WhatsApp এ ভয়েস ক্লিপ পাঠাইলাম। তো আমার সমস্যাটা হচ্ছে, আমার ২ টা সমস্যা। আমি লিখছিলাম একটা ইনবক্সে, বাট আমার ২ টা সমস্যা। যদি একটু ধৈর্য সহকারে শুনেন এবং সমাধান দেন তাহলে খুব উপকৃত হবো আরকি। ১ম সমস্যা হচ্ছে, ২০২১ সালে খুব পপুলার একজন ইংলিশ টিচার আছে। উনি IELTS মানে IELTS পড়ান না, বাট উনি আসলে BCS যারা দিবে তাদের পড়ান। তো সেখানে আমি মনে হয় উনি একটা WhatsApp গ্রুপ খুলছিলেন। তো গ্রুপে আরকি মানে মানে আমি এড ছিলাম। আমি এর আগেও উনার সাথে পরিচয় ছিল। আমার বড় বোন উনার স্টুডেন্ট। আ আ এবং আমার আরো ২ ভাইয়ের সাথে পরিচয় আছে ভেরি ক্লোজ। তারাও উনার স্টুডেন্ট। তো সেই হিসেবে আমি উনার সাথে আগে পরিচয় ছিলাম। পরে তো উনি ২০২১ সালে রমজানের পরে আমাকে ওই গ্রুপে এড করেন WhatsApp। তো ওই WhatsApp গ্রুপে মানে আমার আসলে মানে একটা মেয়ের প্রতি আমার ভালো লাগার কাজ শুরু হয়। ভালো লাগা লাগে আরকি। তখন আসলে আমার মানে এক্সট্রিম মাস্টারবেশন হইতেছিল আরকি। সো এইরকম পরিস্থিতিতে তো আসলে বিয়ে ফরজ। মানে যতটুকু যদি কারো সামর্থ্য থাকে সে তার জন্য বিয়ে করা ফরজ। তো আমি ১ম এ আসলে বিয়ের জন্য রেডি ছিলাম না। মানে বিয়ে করব এটা আমি ডিসিশন নেই নাই। আমি ১ম এ মানে ওই যে নিয়ম থাকে না যে ইসলামের যে নফল রোজা সিস্টেম। আমি আসলে নফল রোজা রাখার চেষ্টা করছিলাম, বাট ফেইলড। আমার রোজা ২ দিন ভাঙতে হইছে। আমাকে মানে ওই মাস্টার এক্সট্রিম মানে আমার মানে এক্সাইটমেন্ট শুরু হয়ে গেলে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। সো যাই হোক, তো আমার আসলে মানে বাসায় বলছিলাম এর আগে। বাসায় আসলে রিজেক্ট করছে। বাসায় বলছে, "তোমার বয়স হয় নাই, তোমার ইনকাম নাই, এই না সেই না, কয় টাকা ইনকাম করো এই না।" মানে নানাভাবে আসলে রিজেক্ট করছে। তো ওই মাহবুব শাকিল স্যার উনি ঢাকাতেই থাকেন। উনার
শাকিল স্পোকেন, শাকিল স্পার্ক নামে, মাহবুব শাকিল স্পার্ক একটা আছে, ইউটিউব চ্যানেল আছে মাহবুব শাকিল, ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায়। তো ওনার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। মেয়েটা আসলে অনেক সুন্দর, একটু কালো। মেয়েটা আসলে মোটামুটি কালো, কিন্তু মানে সেম এইজ, আমার বয়সী। মেয়েটার সাথে আমার পরিচয় হয়। মেয়েটা থাকে খুলনাতে। পরিচয় হওয়ার পর কিছুদিন যাবার পর আমি বাসায়ও বলা শুরু করি যে আমি একটা মেয়েকে আমার ভালো লাগে, ওই মেয়েকে আমি বিয়ে করতে চাই। বাট সামহাও আমি মানে বাসায় রাজি করাইতে পারিনি। তো মেয়ে মেয়ে প্রথমে আসলে মানে আমি মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে ফ্রেন্ডশিপ করা যাবে কিনা, কারণ একটা মেয়েকে সরাসরি তো প্রেমের প্রস্তাব বা বিয়ের প্রস্তাব দেওয়া যায় না। তো মেয়েটার সাথে একটু ভাবসাব জমাইতে হয় আর কি। সো মেয়েটা তো তখন পারমিশন দিছিল, বাট ধীরে ধীরে যখন বুঝতেছে যে আসলে এটা ফ্রেন্ডশিপ না, এটা ছেলেটা হয়তো বা তার প্রেমে পড়ছে, ছেলেটা হয়তো বিয়ে করতে চায়, তো কিছুটা নেগলেক্ট করা শুরু করলো। মেসেজ দিতাম, মেসেজ সিন করতো না, কল দিলে কল পিক করতো না। তো কোনোভাবে আমি আসলে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে হইলো মেয়ের একটা রিলেটিভের নাম্বার বের করলাম। মেয়ের ফ্যামিলি ফ্রেন্ড, আমার বয়সী বা আমার থেকে একটু সিনিয়র হবে। আ ওরে বললাম যে আমি আসলে এরকম পরিস্থিতি, আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। মেয়ে বলছে যে মেয়ের বাবা নাই যেহেতু, তাহলে মেয়ের আ মামা আছে, মামা গার্ডিয়ান। মেয়ের মামার সাথে যোগাযোগ করেন। মেয়ের মামা যদি আপনাকে পছন্দ করে, রাজি হয়, দেন মেয়েও আপনাকে আ পছন্দ করবে আরকি। তো এরপরে আমি আমার বাসায় আমার প্যারেন্টস, আমার সিবলিংস মানে আমার বড় ৩ বোন, আমি একা ভাই উনাদের। আমার বড় ৩ বোনকে আমি বলছিলাম যে আমি আসলে আ বিয়ে করব। এইজন্য তো মেয়ের বাবা যেহেতু নাই, তো মেয়ের মায়ের সাথে অথবা মেয়ের মামার সাথে যোগাযোগ করতে হবে। এরপরেও উনাকে আমি রাজি করাইতে পারি নাই। তো এইভাবে আসলে মেয়েটাও আসলে মানে মেয়ের ফ্যামিলি থেকেও আমাকে বলছে যে, "যদি আপনি রাজি করাইতে না পারেন, মেয়েকে ভুলে যান। আপনার কপালে বিয়ে নাই, এই নাই, সেই নাই। আপনি মেয়েকে ভুলে যান। মেয়েকে পাবেন না।" গত এইভাবে আসলে ২১ থেকে ২৪ ৩ বছর কেটে গেছে। আমি আমার পরিবারকে একটা দিনের জন্য রাজি করাইতে পারি নাই যে মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যান। নিয়ে যাওয়ার কথা। রাজি করাইতে পারিনি। উনাদের যে থাকে না যে একেক শহরের বাইরে যেতে চায় না। ছেলে হোক, মেয়ে হোক, শহরে হোক। উনাদের সিলেটের মধ্যেও মানে কোনো ইন্টারেস্ট নাই। মানে আমার বিয়ে দেওয়ার বিষয়ে উনাদের কোনো ইন্টারেস্ট ছিল না আরকি। আমার বর্তমান বয়স ২৯ বছর। তো ২৬ থেকে ২৯ ৩ বছর আমি ট্রাই করছি। বাট উনাদের আসলে বিয়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনাই ছিল না। দেন গত ডিসেম্বরের ২৭ তারিখ ওই মেয়ের একটা ছেলের সাথে বিয়ে হয়ে যায়। ছেলেটা ব্যাংকার। ডাচ বাংলা ব্যাংক, ধুলাইখাল ব্রাঞ্চ, পুরান ঢাকার ওই দিকে ধুলাইখাল ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট অফিসার। আমি যতটুকু খবর পাইলাম আমার ফ্রেন্ডের মাধ্যমে বা সিনিয়র আমার অনেক ফ্রেন্ড ঢাকাতে থাকে। আ তাদের মাধ্যমে খবর পাইলাম ছেলেটা ধুলাইখাল ব্রাঞ্চ ডাচ বাংলা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার। ঠিক আছে? এখন সমস্যা হচ্ছে এই মেয়েটার প্রেমে এতটাই মানে এফেক্টেড হয়ে গেছি, মেয়েটাকে ভুলতে পারতেছি না। সবসময় মেয়ের কথা চিন্তা হয়। রাতে আমার ৩টা ৪টা বেজে যায়, ঘুম আসে না, মেয়ের কথা মনে পড়ে। আমি মেয়েটার বিয়ে হয়ে গেছে, মেয়েটা ভুলে যাবো, বাট সামহাউ আমি ভুলতে পারতেছি না। আমি অন্য মেয়ের প্রতিও মানে করতে পারতেছি না। ৩ টা বছর একটা মেয়ের জন্য আপনি মানে মানে পাওয়ার জন্য করবেন। আর এই ৩ বছরে আমি এই মেয়েটাকে পাওয়ার জন্য আল্লাহর কাছেও অনেক দোয়া করছি। বাট সামহাউ আমার কপাল খারাপ, ভাগ্য খারাপ। ভাগ্য খারাপ হইলে কিছু করার থাকে না। তো আমি ভাগ্য খারাপ বলে এই মেয়েটাকে পাই নাই। আ ওয়াইফ হিসেবে পাই নাই। আর আমার বাবাও রাজি হন নাই, আমার মাও রাজি হন নাই। এই ৩ বছরে আমি ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত আমি মেয়েটাকে অনেকবার দোয়াতে চাইছি। আল্লাহ এই মেয়েটাকে যেন আমার বউ হিসেবে পাই। বাট সামহাউ আমি মেয়েটাকে বউ হিসেবে পাই নাই। এখন মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর আমি আমি প্রায় বলতে গেলে ১ মাস হয়ে গেছে। ২৭ ডিসেম্বর ২৪ থেকে যদি ২৭ জানুয়ারি ২০২৫ মিলে ১ মাস হয়ে গেছে। আমার ৩টা ৪টার আগে ঘুম আসে না। এখন আমার মানে আমি আসলে মেয়েকে বলতে পারতেছি না। মেয়েকে
অনেক আমার ভালো লাগে এই। এখন আমার একটা ফ্রেন্ড আছে, ভেরি ক্লোজ ফ্রেন্ড ঢাকাতে। আমার অনেকগুলা ফ্রেন্ড আছে। একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড বলছে ওই যে ওর ওর ওই মেয়ের নিউ হাসব্যান্ড, ঠিক আছে? ওই হাসব্যান্ড নাকি এক্সটার্নাল অ্যাফেয়ারে আছে। একটা মেয়ের সাথে মানে ফেসবুকে প্রেম করে, বিয়ের আগ থেকেও প্রেম। সামহাউ এই মেয়েকে কিসের জন্য বিয়ে করছে আল্লাহ জানে। এখন মেয়েকে মানে চিট করতেছে। যে ঘরে বউ রেখা মানে ছেলে আবার আরেকটা মেয়ের সাথে প্রেম করে। বাট ওরাও আরকি আমার ফ্রেন্ড যারা বলছে, ওরাও আসলে মানে 100% সিউর না। ওরাও বলছে আমরাও খবর পাইছি। খবরের মানে গুজব পাইছে। গুজবের উপর ইয়ে করে আরকি। এখন আমার মানে কোনো ওয়ে নাই এটা প্রমাণ করার। সত্যি মানে এই মানুষটা কোন এক্সটার্নাল অ্যাফেয়ার এ জড়িত কিনা, বা নিজের ওয়াইফ ঘরের নতুন বউকে চিট করতেছে কিনা, বা আমার কাছে কোনো ওয়ে নাই প্রমাণ করার। আ আর বিষয় হলো মানুষটা হয়তোবা ভালো হইতে পারে। তাও আমি জানি না। কারণ আমি আসলে পার্সোনালি এই মানুষটাকে চিনি না। বাট এখন আমি কিভাবে প্রমাণ করব আসলে বুঝতে পারতেছি না। যে ছেলেটা আসলে এক্সটার্নাল অ্যাফেয়ার এ জড়িত কিনা, বা মেয়ের সাথে চিট করতেছে কিনা। আর মেয়েটাকে আমি ভুলতে পারতেছি না। মেয়েটার মানে এতটাই ভালো লাগতো আমার মেয়েটাকে। সব দিক থেকে আমি আসলে মানে থাকে না যে ছেলেরা একদম বড় লোকের মেয়ে মানে প্রেমে পড়ে যায়। প্রেমে পড়ার পর পাগল হয়ে যায়। এরকম না। মেয়েও মিডল ক্লাস ফ্যামিলি। আমিও মিডল ক্লাস ফ্যামিলি, মেয়েও মিডল ক্লাস ফ্যামিলি। মেয়েও একটু কালো। সব দিক থেকে আমার মেয়েটাকে অনেক ভালো লাগতো। এবং যদি আমার বাবাকে আমি রাজি করাইতে পারতাম, তাহলে মেয়েটাকে আমি পাওয়ার কথা ছিল। আমি একদম মানে জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে হাত বাড়াইলাম। তা আমি চাঁদ হাতে পাওয়ার আশা করতেছি তা না। মেয়েটাও মিডল ক্লাস ফ্যামিলির। আমিও মিডল ক্লাস ফ্যামিলি। মেয়েটাও একটু কালো, এত সুন্দর না। সব দিক থেকে মেয়েটার পাওয়ার কথা ছিল। বাট সামহাউ আমার বাবাকে রাজি করাইতে পারি নাই। এইজন্য আমার ভাগ্যটা খারাপ। আমি মেয়েটাকে বউ হিসেবে পাই নাই। কারণ মেয়েটাকে আসলে আমার খুব ভালো লাগে। আমি একদম মানে মারাত্মক পর্যায়ে ভালো লাগে। এই একটা সমস্যা। এই এখন এই ছেলে এই যে এই মেয়ের জামাই যে পরকিয়া করে না সত্যিই করে না, এইটা কিভাবে প্রমাণ করব? মানে কোনো ইনফরমেশন পাচ্ছি না। আর ২য় সমস্যা হচ্ছে আমার মানে বাসায় অনেক ঝামেলা। ঝামেলা হচ্ছে আমার বাবা-মায়ের সাথে আমি ছোটবেলা থেকেই বাবা-মায়ের মধ্যে ঝগড়া হয়। এরপরে আমার সিবলিংস এর সাথে আমার ঝগড়া আ বিভিন্ন কারণে। তো আমার সিবলিংস আমার বাবা আমার সরাসরি বলছে যে তুমি লাইফে এত কষ্ট করছো, এত কিছু কষ্ট করছো। তুমি মরে যাও। মরে গেলে বেটার। তোমার বেঁচে থাকা থেকে তুমি মরে যাওয়া বেটার। আমি কুরবানি ঈদের ৩ দিন আগে আ জেটেল 2MG চিনবেন আপনি। যেহেতু আপনি একজন ডাক্তার মানুষ, তাহলে চিনবেন। জেটেল 2MG ১০ টা ট্যাবলেট খাইছিলাম একসাথে। বাট সামহাউ আনফরচুনেটলি আমি বেঁচে গেছি। আমাকে হসপিটাল করা হইছে, হসপিটালে নেওয়া হইছে, হসপিটালাইজ করা হইছে। আমি বেঁচে গেছি। সামহাউ আমার কিছু হয় নাই। আমি ২ দিন ছিলাম অ্যাডমিট। সিলেটে উসমানী মেডিকেল কলেজ চিনবেন আপনি। ওইখানে আমি ২ দিন অ্যাডমিট ছিলাম। এখন আমার সিবলিংস আমাকে বলে যে, "তুমি এত কষ্ট করতেছো, তোমার লাইফে আর কোনো ওয়ে নাই বেঁচে থাকার? তোমার কোনো সম্বল নাই? তুমি যদি মরে যাও, it would be better for you." আর আমার বাবাও আমাকে সরাসরি বলছে যে, আমার মানে বাবা হিসেবে আমি বলতে খুব কষ্ট হচ্ছে। বাট সামহাউ তুমি যদি মরে যাও আমাকে বলতেছে, "তুমি যদি মরে যাও তাহলে তোমার জন্য বেটার।" এখন আমা আম আম মানে আমি সত্যিই মরে যেতে চাই। কারণ আমার আসলে সবকিছু হারায় ফেলছি তো। এখন বেঁচে থাকলে ওই মেয়ের কথা বারবার মনে পড়বে। আমি আর অন্য কোনো মেয়ের প্রতি মানে এইভাবে আমি চাইবো না। চাইতে পারবো না আসলে। কারণ পুরুষ মানুষের অন্তরে একবার একটা মেয়েকে জায়গা দিলে আ তাকে সহজে বের করতে চায় না। পুরুষ মানুষ আসলে অন্তরে সহজে কাউকে জায়গা দেয় না। আর জায়গা দিলে সহজে কাউকে বের করতে চায় না। সো এই মেয়ে আমার মানে অন্তরের জায়গা দখল করে ফেলছে। এখন আমি পৃথিবীর অন্য কোনো মেয়েকে হয় সামহাউ জায়গা দিতে পারব না। আমার পক্ষে অসম্ভব। আমার কাছে মানে গিল্টি ফিল হয়। আর সামহাউ আমি পারবো না। এই মেয়ের এতটাই মানে এফেক্টেড আমি। মেয়েটা এমনিতেই কালো ছিল বাট অনেক সুন্দর ছিল আসলে। আমার অনেক ভালো লাগতো মেয়েকে। এখন যদি আমি মরে যাই তাহলে ওই মেয়ের কথাও আমার মনে পড়বে না। ওই মেয়েও আমিও বেঁচে গেলাম, মেয়েও বেঁচে গেলাম। আমার ফ্যামিলি মেম্বাররাও আসলে বেঁচে গেলেন আরকি। সো এখন আমি যে মারা যাবো, এখন আমি জেট
ঘুমের ওষুধ খাইলেও তো আমি বেঁচে যাই। না হলে আমার টার্গেট ছিল মাইলাম ৫০ টা, সেডিল ৫০ টা, আরজেটিল 2 mg ৫০ টা খাওয়ার জন্য। বাট সামহাউ মানে এগুলা খাইলে যদি মৃত্যু না আসে তাহলে খেয়ে তো লাভ নাই। কারণ মরফিন বা এর চেয়েও মানে টাফ কোনো কেমিক্যাল বা ড্রাগস যদি থাকে তাহলে সাজেস্ট কইরেন। ওইগুলা কিনে এনে খাবো। আমি I just wanna die. I just wanna die কারণ বেঁচে থেকে আসলে আমার কোনো লাভ নাই। আর কোনো ওয়ে নাই। আর মানুষ থাকে না যে সম্বল থাকে। যে বেঁচে থাকলে এই জিনিসটা এই যে মানে থাকে না বউ-বাচ্চা, মা-বাবা। আমার যে মানুষটা আমার জন্ম দিল, জন্ম দেওয়ার পর আমাকে খাওয়াইলো, পড়াইলো, বড় করলো। ওই মানুষটা আমার বাবা বলতেছে আমি মরে যাওয়ার জন্য। সো আমার আসলে বেঁচে থাকার কোনো ওয়ে নাই। বেঁচে থাকার কোনো মানে মানে কি বলবো? মানে বেঁচে থাকার কোনো সম্বলই নাই। বেঁচে থাকার কথাও না। সো আমি যদি মরে যাই তাহলে it would be better for me. তো মানে মরফিন বা এই টাইপের বা এর থেকেও অ্যাডভান্সড কোন ড্রাগস যদি মানে সাজেস্ট করেন তাহলে অনেক উপকৃত হব। তো এইরকম কোন ড্রাগস যদি আ নাম লিখে দেন তাহলে ফার্মেসিতে আমার সিলেটে অনেক বড়, বড় ফার্মেসি আছে। ফার্মেসিতে গেলে পাওয়া যাবে। সাজেস্ট কইরেন কিনে এনে খেয়ে মরে যাবেন।